নমস্কার 24 আওয়ার্স টিভিতে আপনাদের স্বাগত। আমি তুহিনা রয়েছি আপনাদের সঙ্গে। আজ কোনো ইন্ট্রো দেব না, একদম সরাসরি আলোচনায় যাব, প্রশ্নে যাব, কথা বলবো। কার সাথে ভাবছেন তো? অনেকেই আপনারাও তাকে দেখেছেন টেলিভিশন পর্দায় বা অন্যভাবেও হয়তো চিনে থাকবেন। সে সোমা চক্রবর্তী, গুডেস হাসপাতালের কর্ণধার এবং তার পাশাপাশি গৌরী ফাউন্ডেশনের নামও আপনারা যারা শুনেছেন, সেই ফাউন্ডেশনের ফাউন্ডার এই মুহূর্তে আমার সঙ্গে 24 আওয়ার্স টিভির স্টুডিওতে আমার সঙ্গে রয়েছে। প্রথমেই স্বাগত আমাদের চ্যানেলে। নমস্কার সকল দর্শককে আমার নমস্কার। প্রথমে একটু বলি, কেমন আছেন? ভালো আছি। বেশ, এই মুহূর্তে দাঁড়িয়ে এবং সত্যি কোথাও গিয়ে ভালো থাকাটা আমাদের প্রত্যেকের ভীষণভাবে জরুরি। তাই প্রথম কোয়েশ্চেনটা আমি এটাই করলাম যে কেমন আছেন। একদমই আমি অফ ক্যামেরা আমি একটু দর্শকদের বলবো, অফ ক্যামেরাতে যখন কথা বলছিলাম সোমা ম্যাডামের সঙ্গে, তখন আমরা জানি অফ ক্যামেরা অন ক্যামেরা দুটো সম্পূর্ণ আলাদা, কিন্তু আমি একটু এখানে বলবো একটা সংবাদ মাধ্যমের ওপরে একটু মিষ্টি ক্ষোভ বা একটু বলতে পারি সিরিয়াস ক্ষোভও কিন্তু ওনার আছে। অফ ক্যামেরায় কথা বলতে গিয়ে যেটা জানতে পারছিলাম কি বিষয়ে, কারণ আমরা দেখেছি আপনারাও অনেকেই একমত হবেন এবং এটা নিয়ে অনেক আলোচনাও বিভিন্ন জায়গায় হয়েছে। আমরা দেখেছি যে কোনো বিষয় হোক, একজন মানুষ সে জীবনে অনেক স্ট্রাগল করে এগিয়ে যায়, সেটা সোমা চক্রবর্তীও তাই, সেটা তো শুনবই। ঠিক একইভাবে কোথাও যখন আমরা দেখি সংবাদ মাধ্যমের শিরোনামে যারা আসেন, মিডিয়া ফোকাসে যারা আসেন, সেই সংখ্যাটা অনেক কম, এবং যারা আসেন তারা কোথাও গিয়ে হাই প্রোফাইল, যেটা নিয়ে একটা বিক্ষোভ ক্ষোভ মনে রয়েছে সোমা ম্যাডামের, যেটাই আমি অফ ক্যামেরায় শুনেছি, এবার অন ক্যামেরাও শুনবো যে ঠিক কোন জায়গায় কিভাবে বিষয়টাকে দেখছেন বা কি মনের মধ্যে ওই ক্ষোভটা রয়েছে। না, এখানে খুব বলা না, এখানে আমি আমার জন্য বলছি না, আমি সবার জন্যই বলছি। অ্যাকচুয়ালি যেটা আমার চাওয়া, আমার সাথে হয়তো সবাই একমত হবে যে আর এখানে অনেক অনেক মিডিয়া বন্ধুরা হয়তো আমার উপর রেগে যেতে পারে, কিছু করার নেই আমার উপর রাগলে, কারণ এটা আমরা আলোচনাটাই করছি খোলামেলা, তো সেই ক্ষেত্রে আমি খোলামেলা জবাবই দেব। তো একটা কথা হচ্ছে যে আমাদের পুরো সংবাদ মাধ্যম মিডিয়া প্রচণ্ড বেশি ফোকাস অন বলিউড, টলিউড স্টারদের প্রতি, সেই ক্ষেত্রে আর পলিটিক্সের প্রতি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আরও যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট রয়েছে, যারা প্রচুর কাজ করছে এই সমাজের জন্য, তাদেরকে যদি সামনে নিয়ে আসা হয়, তাহলে হয়তো আমাদের যারা যুব সমাজ রয়েছে, সেই যুব সমাজ হয়তো অনুপ্রেরণা পাবে আর কিছু করার রাস্তা দেখতে পাবে। এটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ বলিউড টলিউড আমরা যে মুভিগুলো দেখি, ডেফিনেটলি যখন আমরা কোনো বায়োগ্রাফি দেখি, কিছু দেখি, সেইখানে আমরা প্রচুর স্ট্রাগল কিভাবে হয়, সব কিছু কীভাবে হয় সেটা আমরা দেখতে পাই, কিন্তু ওইটা কি হয়, মানুষের অবচেতন মনে কাজ করে না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ওইটুকুনিটাই তাদের জন্য আর কি মাথার মধ্যে থেকে যায়। কিন্তু আমরা যদি প্রত্যেক দিন প্রতিনিয়ত এমন কিছু মানুষকে নিয়ে আসি যারা সত্যি স্ট্রাগল করছে, মানে টিভির পর্দায় নিয়ে আসি যারা সত্যি স্ট্রাগল করছে, তাদের যদি জীবনীগুলো শোনানো হয় বা তাদেরও যদি হাইলাইট করা হয়, তাহলে হয়তো এটা সবার জন্য খুব ভালো হবে। দেখুন, আমি বছরে তাদেরকে একটা সম্মান দিলাম, সেটা যেমন ইম্পর্টেন্ট ডেফিনেটলি, তেমনি তাদেরকে প্রতিনিয়ত টিভির পর্দায় আনাটাও খুব দরকার। আমি কিছু কিছু জিনিস বলছি যে আমি যখন ফেসবুক ঘাঁটি, কিছু কিছু অনলাইন নিউজ পোর্টাল দেখি, সেইখানে দেখতে পাচ্ছি একটি টিয়া গান গাইছে, ঠিক আছে, সেটা প্রচণ্ড ভাইরাল হয়ে গেছে। আচ্ছা,
সে টিয়া পাখি কীভাবে গান গাইছে সেটা খুব ভাইরাল হয়ে গেছে, তার মধ্যে প্রায় প্রচুর কমেন্টস রয়েছে তার। আচ্ছা, একটি মহিলা যাই হোক, সে তার মন্দিরে গিয়ে চুল ছেড়ে ছেড়ে নাচছে, কেউ শীতলা, কেউ মনসা, মানে মনসা দেবীর কাছে গিয়ে হঠাৎ করে জিভ বার করে কীরকম করছে, সেইগুলো ভাইরাল হচ্ছে। তাহলে মানে আমার এগুলো ছোট 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 মনে রাখার, মানে মনে রাখার মতো নয়, তবু আমাকে মনে রাখতে হয়েছে যাতে আপনাকে এই আনসারগুলো আমি দিতে পারি। সেগুলো যদি ভাইরাল হয়, আমার সাধারণ মানুষ তো সেগুলোকে গ্রহণ করছে না, সেগুলো গ্রহণ করছে, ওগুলো এন্টারটেনমেন্ট হিসাবে আপনারা গ্রহণ করাচ্ছেন। তাই আপনারা কোনো মানুষের জীবনীকে যদি টেনে আনেন বা তাকে যদি প্রতিনিয়ত ক্যামেরার সামনে দেখান, তাকেও কিন্তু গ্রহণ করবে, এরকম না গ্রহণ করবে না। সেই গ্রহণযোগ্যতাটা আনতে হবে মিডিয়া বা মাধ্যম। হ্যাঁ, মাধ্যম, আপনারাই তো মাধ্যম, আর তো কোনো মাধ্যম নেই, কিভাবে করা হবে? এটাই কি সমাজে একটা এফেক্ট পড়ছে উন্নতির ক্ষেত্রে, যেটা যুব সমাজের একটা বার্তা, সেটা যেটা আপনি বলছিলেন? হয়তো কোথাও করছে, একদম হয় কোথাও করছে। একজন স্টারের জীবন, আপনাকে আমি একটা বলছি, কিছু মনে করবেন না। আপনি সুভাষিনী মিস্ত্রিকে চেনেন? না। ইয়েস, উনি পদ্মশ্রী পেয়েছেন। আচ্ছা। হ্যাঁ, উনি নিজের কাগজ কুড়িয়ে কুড়িয়ে পয়সা জমিয়ে জমিয়ে উনি হসপিটাল বানিয়েছেন। সেটা বেশি হাইলাইট হয়নি, যে কারণে আমি চিনি না। সুভাষিনী মিস্ত্রি পদ্মশ্রী পেল, তখন আমাদের কোনো একটা মিডিয়া এসে, বাংলার মিডিয়া এসে তাকে স্বাগত জানিয়েছে? আমি নাম বলছি, আরো প্রচুর নাম আছে, আমি ধরে 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 দেব। কেন আমি একাধিক, এখন এইটা বলছি তো এখন তর্ক বিতর্ক হয়ে যাবে। আমি এমন কিছু নাম বলবো যে যেখানে একটা এই যদি পদ্মশ্রী কোনো বলিউড বা টলিউডের স্টার পেত, তো ডেফিনেটলি আমি বাংলার মিডিয়াদের কথা বলছি, তাহলে সে কতটা হাইলাইটেড হতো সেটা চিন্তা ভাবনার বাইরে। কেন সুভাষিনী মিস্ত্রি হলো না? প্রচুর কিছু আছে ম্যাডাম। একদমই, আমি সেখানেই বলছিলাম এই গ্রহণযোগ্যতা, যেটা হচ্ছে আপনি বলছিলেন যে স্টারেদের জীবনী আমি দেখছি বা তার স্ট্রাগল পিরিয়ডটা আমরা দেখছি, সেটা সংবাদ মাধ্যম হোক, সোশ্যাল মিডিয়ার দৌলতেই হোক, সেটা মানুষের গ্রহণযোগ্যতাটা কিভাবে সেটা একটা মানুষ নিচ্ছে, এবং সেটা দেখে আপনি বলছেন যে অনুপ্রেরণা যতটা না হচ্ছে, একজন সাধারণ মানুষের সাথে আমি একজন সাধারণ মানুষ সেটা বেশি রিলেট করতে পারি। একদম, এই জায়গায় এই ফোকাসটা বেশি করে দরকার। একদম একদম, না হলে আপনি যদি একটা সাধারণ মানুষের, আমি সবাই সাধারণ, আমি কাউকে, সে অসাধারণ হয়ে উঠছে আস্তে আস্তে করে, সেই যে অসাধারণ হয়ে ওঠার জন্য সে যে জীবনের যে প্রত্যেকটা পাঠ পেরিয়ে এসছে, যে তার যে জীবনের লড়াইটা, হয়তো আপনিও নিজে হয়তো নারী, আপনি রিলেট করতে পারবেন যে সুভাষিনী মিস্ত্রি কেন হসপিটালটা করেছিল, কি কারণে করেছিল। সে একটা মানে পরের বাড়িতে কাজ করে কাগজ কুড়িয়ে আপনি একটা 100 বেডের হসপিটাল করা, মানে বুঝতে পারছেন যে কি তার স্ট্রাগল গেছে, কিভাবে সে করেছে। তো সুতরাং আমি পার্সোনালি আমি ওনাকে হ্যাটস অফ করতে চাই। আর আমি এইবারেও ঠিক করেছি, এই বছর আমাদের হসপিটাল থেকে উইমেন্স ডে সেলিব্রেশন করা হয়, প্রত্যেক বছরই করি, তো আমি তাকে আনবো ডেফিনেটলি। তো আমার কাছে যদি একটা মিডিয়ার জায়গা থাকতো, আমি তো এইরকম সবাইকে হাইলাইট করতাম। তো এই কারণে এটা সব মিডিয়া বন্ধুদের কাছে আমার বার্তা, যে যারা প্রতিনিয়ত, ইভেন যারা ইয়াং জেনারেশনেও যারা আসছে, কেউ ক্যাফে খুলছে, কেউ বিভিন্ন রেস্টুরেন্ট খুলছে, যা স্টার্ট আপ কেউ খুলছে, তো তাদেরকে সামনে আনুন। তারা শুধু শার্ক ট্যাঙ্কে গিয়ে নিজেকে সামনে দেখবে এরকম না। আমাদেরও বাংলায় কিছু মিডিয়াদের আমি বলছি, কিছু করা হোক, যারা সামনে আসতে পারে, তারা তাদের স্ট্রাগলটা শোনাতে পারে, আর যাতে আরও প্রচুর লোক অনুপ্রেরিত হয় কিছু কাজ করবার জন্য। যত আমরা শুনবো তত বেশি কাজ করার স্পৃহা জাগবে, আর যত আমরা কম শুনবো তত বেশি মানুষ পশ্চিমবঙ্গ থেকে বাইরে চলে যাবে, ভারতবর্ষ থেকে বাইরে চলে যাবে। একদম, আমি কিন্তু একজন মিডিয়া পার্সন এবং সংবাদ মাধ্যমে কর্মরতা হয়ে একজন সাংবাদিক হয়ে সোমা চক্রবর্তীর সঙ্গে একমত হয়েছি। অবশ্যই আমি বলবো ঠিক তাই, কোথাও গিয়ে আমরা
আমাদের যতটা বাধ্যবাধকতা রয়েছে এবং যতটা আমাদের ক্ষমতা আছে, 24 আওয়ার্স টিভির যতটা ক্ষমতা রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু চেষ্টা করছি, যেটা আপনি বললেন যে ট্রেন্ডে গা ভাসিয়ে নয়, কোথাও গিয়ে তার থেকে একটু আলাদাভাবে কাজ করার চেষ্টা করছি। আশা রাখবো যে যারা সংবাদ মাধ্যম রয়েছেন বড়, অবশ্যই সেই জায়গায় এটা কোথাও গিয়ে গ্রহণযোগ্যতাটা আমাদেরকেই করতে হবে, আমরাই সেটার উৎস হতে পারবো একদমই। তার পাশাপাশি আরও কিছু কথা বলবো অবশ্যই আপনার সঙ্গে, আপনাকে যখন পেয়েছি এত সহজে তো ছাড়ছি না। একটা হাসপাতাল চালাচ্ছেন, পাশাপাশি একটা ফাউন্ডেশনও চালান আপনি, এই কাজ করার এনার্জিটা পান কোথা থেকে? কাজ করার এনার্জি তো জানি না কোথা থেকে পাই, কাজ করতে ভালো লাগে। আর আমার মনে হয় একটা তো থাকে যে এটার জন্য আমার একটা মানে ইন্সপিরেশন বলুন বা একটা স্পিরিট আছে যে যেটার জন্য অ্যাকচুয়ালি একটা কথা মনে হয় যে আমি যখন একটা কিছু স্টাবলিশ করেছি, আমার সাথে সাথে কিন্তু আমার এখন এমপ্লয়ির সংখ্যা হচ্ছে 128খানা। 128 ইন্টু 4 আমি যদি করি মোর দ্যান 500। ঠিক আছে, যে আমাকে সেই ক্ষেত্রে আমার মনে হয় ওই যে পরিসংখ্যানটাই না আমাকে স্পৃহাটা এনে দেয় কাজ করার, যে আরও কিছু ভালো করলে তাদের বেটারমেন্ট হবে। আমার তো বেটারমেন্ট হবেই, আমি একদম বলছি না যে আমি অন্যরকম চিন্তা ভাবনা করছি না, সেটা করছি না। আমার যেমন বেটারমেন্ট হবে, আমার সাথে সাথে যারা করছে, আমার যারা কলিগরা রয়েছে, তাদেরও প্রচুর বেটারমেন্ট হবে। আমি চাই যে আমি যেরকমভাবে স্ট্রাগল করে এসছি একটা জায়গায়, তারাও যাতে একটা প্ল্যাটফর্ম পায়, তাদের নিজেদের আইডেন্টিটি কে একটা আইডেন্টিটিকে যাতে জানাবার সুযোগ পায়, একটা জায়গা পায় যে হ্যাঁ দে ক্যান ডু সামথিং। এইটা আমার কাছে মনে হয়, আর সেই কারণেই এই কাজ করার স্পৃহাটা জাগে। আর আমার মনে হয় যে আমার যেটা ইচ্ছা যে এন্ড অফ দ্য ডে, এন্ড অফ মাই লাইফ, যে আমি যেদিনকার আমার জীবনটা শেষ করব সেদিন পর্যন্ত যেন আমি কাজ করতে পারি, এটাই একদম। এটাও একটা সেই স্পিরিট যেটা থেকে কাজ করার এনার্জিটা মানে আরও বাড়বে এবং আরও আগামী দিনে এগিয়ে যাবে। একদমই তাই। তার পাশাপাশি একটা কথা আমার মনে পড়লো, এক্ষুনি আপনি বলছিলেন যে কোথাও গিয়ে আমার হাতে যদি একটা মিডিয়া থাকতো তাহলে আমিও কিন্তু এই ধরনের কাজগুলোই করতাম, আমিও দেখিয়ে দিতাম। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি তো একজন সমাজকর্মীও, সমাজেও কাজ করেন। যদি এরকম কোনো কিছু আসতো সোমা চক্রবর্তীর হাতে, তাহলে সমাজের কোন স্তরগুলোই, কোন খামতি রয়েছে যেগুলো সোমা চক্রবর্তী চেঞ্জ করার চেষ্টা করতো? চেঞ্জ তো আমি যদি এখন ভাবি যে সমাজের প্রত্যেকটা স্তরেই চেঞ্জ করা দরকার, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে ওইভাবে তো পুরোপুরি আমি রাতারাতি তো আমি আমাদের যে সোশ্যাল ব্যারিয়ার রয়েছে বা তার যে ভাগ রয়েছে বা যে সমাজ নীতি রয়েছে আমি চেঞ্জ করতে পারবো না, কিন্তু হ্যাঁ প্রচেষ্টা থাকবে আমি কোন কোন জায়গায় চেঞ্জ করব। সব জায়গায় চেঞ্জ করা দরকার, কোন জায়গায় না চেঞ্জ করা দরকার। আমাদের চাকরির ক্ষেত্রে চেঞ্জ হওয়া দরকার। আমরা কেন বাঙালিরা, আমি বেসিক্যালি বলতে চাই, কেন বেশি করে ব্যবসায় আসছি না, আরও আমাদের বাঙালিরা ব্যবসায় আসুক, যাতে পশ্চিমবঙ্গ একটা জায়গায় পৌঁছিয়ে যায়। আমি তো যখনই কোনো বাঙালিদের বাইরে পাই বা ব্যবসা করতে আমি দেখি, ইভেন আমি কিছুদিন আগে দুবাইতে গিয়েছিলাম একটা অ্যাওয়ার্ড শোতে, তো সেই ক্ষেত্রে আমি একজন জামশেদপুরের ভদ্রমহিলাকে দেখলাম, তো আমার ভীষণ ভালো লাগলো। কোথাও যেন সে গিয়ে নিজের ওখানে ব্যবসা করছে। তারপরে আরেকজনকেও পেলাম, সে বড় একটা কোম্পানির ইন্স্যুরেন্সে রয়েছে, সে নিজের কিছু করার চেষ্টা করছে। তারপর দিল্লিতেও যখন গিয়েছিলাম আমি দেখেছিলাম, তো যখনই বাঙালি মহিলা হোক পুরুষ হোক কিছু করে, ব্যবসা সংক্রান্ত কিছু করে, তখনই আমার যেন খুব ভালো লাগে। এই ভালো লাগাটা তো সেই এই জায়গাটাকে আমি চাই যে যত বাঙালিরা ব্যবসা করছে তাদেরকে আরও বেশি, মানে যদি আমার হাতে মিডিয়ার কোনো জায়গা থাকতো, তাদেরকে বেশি করে হাইলাইট করা, তাদেরকে বেশি করে অনুপ্রাণিত করা যে হ্যাঁ ইউ ক্যান ডু সামথিং, ডু মোর অ্যান্ড মোর,
দ্যাটস মাই। আর মেয়েদের জন্য মানে আমি দেখেছি আপনি কিন্তু নারীদের জন্য বা তারাও যখন এর আগেও আমি আপনার নিউজ করেছি এবং সেখানে আপনার একটা বক্তব্যে আমার একটা কথা মনে আছে যে যেখানে মেয়েদের কাজের জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য একটা কোনো কাজ হয় সেখানেই সোমা চক্রবর্তী একদম 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 তাদের জন্য কি করার ইচ্ছে আছে? তাদের জন্য তো প্রচুর কিছু করার ইচ্ছা আছে। আমি আগেও বলছি যে যদি কোনো মহিলা বা কেউ তারা নিজেরা কিছু করতে চায়, যদি আমার সামর্থ্যের মধ্যে থাকে যে সেই জায়গায় তাকে পৌঁছিয়ে দেবার, তো ডেফিনেটলি আমি সেই কাজটা করব। একদম। এই মুহূর্তে অনেকেই আছে কিন্তু টিভির ওপারে যারা দেখছে, আপনাকে দেখছে এবং আপনার কথা শুনছে, তারা ইন্সপায়ার্ড হচ্ছে নিজের পায়ে দাঁড়ানোর জন্য, কারণ মেয়েদের জন্য তো এই স্ট্রাগলটা আরো কঠিন। অনেকে ভাবেন কিন্তু পেরে ওঠেন না। অ্যাকচুয়ালি আমি এইখানে একটু ইয়ে করব, বাধা দেব এই কথাটা। কঠিন বলে কোনো কিছু হয় না আমাদের। আমি আগেও বলেছি যে আমাদের প্রতিকূলতার মধ্যে দিয়েই জীবনকে নিয়ে যেতে হয়। একটা মেয়ে মহিলা যখন মা হওয়ার বেদনা সহ্য করতে পারে, ব্যথা সহ্য করতে পারে, তার চেয়ে কঠিন পৃথিবীতে কিছু হয় না কিন্তু। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সেইটা যতটা কঠিন না, তা যেইভাবে সহ্য করে একটা মহিলা, তো সেই ক্ষেত্রে ওই মহিলা, আমরা মেয়েরা সব কিছু করতে পারি। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে কোনো ওই যে ব্যথা যে মনে রাখে, এখন হয়তো লোকে বলবে এখন আগেকার দিনের মানুষরা এখন তোরা ব্যথা কি সহ্য করিস, তোরা তো সিজারিয়ান সেকশন করা হানা টানা। আমি বলছি সিজারের পরেও যে ব্যথা হয় সেইটাও সহ্য করা খুব কঠিন। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এই যে পিরিয়ডটা চলে, এই যে একটা টাফ সিচুয়েশন চলে, তো সেইটা আমরা যখন পেরিয়ে এসছি, তখন আমার মনে হয় প্রত্যেকটা কঠিন জায়গা মেয়েরা কিন্তু অবলীলাক্রমে ভাঙতে পারে, মেয়েরা অনেক কিছু করতে পারে। তো সেই কারণে করার জন্য আমরা নিজেদের মাথার মধ্যেই যদি ভেবে নিই আচ্ছা ওটা কঠিন, আমি করব কি করে, না, ভাবতে হবে যে আমি করব, শুধু কি করে এটাকে বাদ দিতে হবে, আমি করব, তাহলেই করতে পারবো। একদম। আর বেশি সময় নেব না, আমি একদম একটা শেষ প্রশ্ন করব এবং খুব ছোট্টভাবে উত্তর নেওয়ার চেষ্টা করব। গৌরী ফাউন্ডেশনেও তো আপনি মেয়েদের নিয়ে কাজ করেন, সেখানে কীরকম কাজ হয় বা গৌরী ফাউন্ডেশন নিয়ে আরও আগামীতে আপনার কি প্ল্যান রয়েছে? গৌরী ফাউন্ডেশন শুধু মেয়েদের নিয়ে কাজ করে না, গৌরী ফাউন্ডেশন সবাইকে নিয়েই কাজ করে। গৌরী ফাউন্ডেশন প্রথম যেই কাজটা করেছিল, আমরা পিছিয়ে পড়া কিছু শিশুদের আমরা ক্লথ ডিস্ট্রিবিউশন করেছিলাম, সেটা পুজোর আগে। তারপরে আমরা বৃদ্ধদের নিয়ে ঘুরতে গিয়েছিলাম, আপনারাও সেটা কভার করেছিলেন। ইভেন এখন আমাদের যেটা খুব রিসেন্ট যেটা আমরা করতে চলেছি, সেটা হচ্ছে বিনামূল্যে ছানি অপারেশন। এইটা আমি ভালোই হয়েছে যে আমি মিডিয়ার মাধ্যমে বলতে চাই, আমি ডেটটা ডেফিনেটলি জানিয়ে দেব। আমরা বিনামূল্যে যাদের মনে হচ্ছে যে অর্থনৈতিক দিক দিয়ে যারা দুর্বল, যারা পাচ্ছে না, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। গৌরী ফাউন্ডেশনের নাম্বার আপনারা পেজে গেলেই দেখতে পাবেন, সেইখানে আপনারা যোগাযোগ করে আপনারা যাদের ছানি অপারেশন করাবার দরকার আছে আপনারা যোগাযোগ করতে পারেন। এই ছানি অপারেশনের পর আমরা একটা অ্যাওয়ার্ড শো করব, সেইখানে যারা অ্যাসিড অ্যাটাক মহিলারা রয়েছে তাদের নিয়ে একটা শো করব। এই ধরনের কিছু কাজকর্ম করার ইচ্ছা রয়েছে। এটাও কিন্তু সমাজের কাছে একটা বড় বার্তা। একদমই তাই, মানে কথার মধ্যে কাজ ভীষণভাবে মিল আছে আপনার। তো সেই ক্ষেত্রে আরও কিছু প্রজেক্ট রয়েছে, সেগুলো করব। তো আই এম হোপিং ফর দ্য বেস্ট। একদম একদম। অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য এবং অবশ্যই আপনার মূল্যবান বক্তব্যের জন্য, যে বক্তব্যগুলো সত্যি সমাজের জন্য কোথাও গিয়ে একটা বার্তা দিয়ে গেল। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। শেষ করব, দেখতে থাকুন অবশ্যই 24 আওয়ার্স টিভি।